হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 6 এর সপ্তম অধ্যায় আবহাওয়া জলবায়ু এই চ্যাপ্টারটা আজকে শুরু হচ্ছে এখান থেকে 50 নম্বর পেজ থেকে আজকে শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম প্রশ্ন এবং অঙ্কও এখানে রয়েছে। তো আমরা সমস্তটাই বোর্ডে আলোচনা করে দেব এবং সমস্ত রকম বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আলোচনা আমি একদম বোর্ড ওয়ার্কের পর শেষে আমি বলে দেবো এবং কোন কোন জায়গায় পড়তে হবে সেগুলো মার্ক করে দেবো পেন্সিলে। শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকটা জিনিসই থাকবে এবং তোমরা এখানে ম্যাথস আছে, সেই ম্যাথসটাও সলভ করে দেওয়া হবে। দেখতে থাকো। আজকে আমরা শুরু করছি 50 পেজ থেকে, যেখানে রয়েছে তোমাদের আবহাওয়ার পূর্বাভাস কি। আমরা খবরে পেপারে এই টার্মটা দেখবে শুনে থাকি, আবহাওয়ার পূর্বাভাস, যেটাকে বলে ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট, আবহাওয়া পূর্বাভাস মানে হচ্ছে, ধরো লেখা কি রয়েছে, পূর্বাভাস মানে পূর্বে আভাস, আভাস দেওয়া। আবহাওয়া সম্পর্কে যে আগে থেকেই একটা আভাস দেওয়া মানে ইঙ্গিত দেওয়া, আগে থেকে কিছু খবর বলে দেওয়া, সেটাই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। যেমন ধরো দেখবে খবরের কাগজ, নিউজ, এগুলোতে কি হয়, বা রেডিও স্টেশন, এগুলোতে কি হয় যে কোনো জায়গার আবহাওয়া কীরকম হবে সেই সম্পর্কিত আবহাওয়ার তথ্য আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। যেমন 48 ঘন্টা পর বা 24 ঘন্টা পর আবহাওয়া কেমন হবে সেটা জানিয়ে দেয় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, ঠিক আছে? সেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। যেমন এক্সাম্পল যদি বলে যে, আমি একটু লিখে দিই, আমার বলছে আবহাওয়া সম্পর্কিত তথ্য, আবহাওয়া একটা এক্সাম্পল বলি, উদাহরণ উদাহরণ হচ্ছে, ধরে বললো যে কলকাতায় আগামী 24 ঘন্টায় 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এটা হচ্ছে পূর্বাভাস, জানিয়ে দিল খবরে যে কলকাতায় আগামী 24 ঘন্টায় 60 কিমি বেগে ঝড়, মানে 24 ঘন্টার মধ্যে ঝড় হবে একটা, যেটা যার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার। বা বলে দিল যে আগামী আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে এসেছে, যেটা কলকাতার ওপর, দক্ষিণ 24 পরগনার ওপর আছড়ে পড়বে এবং কত কিলোমিটার বেগে, না 120 কিলোমিটার বেগে, এরকম যদি বলে দেয়। এটা আমরা বারবার দেখেছি, সব কিছু ঝড়ের আগে একটা পূর্বাভাস দেওয়া হয়, একটা সতর্কবাণী দেওয়া হয়। সতর্কবাণী কী দেওয়া হয়, যে কেউ নৌকাতে নামবে না, কেউ যদি মাছ ধরতে থাকে তারা ফিরে যেতে, সাগরের আশেপাশে সমস্ত জায়গাগুলোকে খালি করতে হবে, এইগুলো বলা হয় পূর্বাভাস। এটা কি কাজে লাগে আমাদের? আবহাওয়া পূর্বাভাস দিলে অনেক মানুষের প্রাণ, অনেক সম্পদ হানি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, তাই তো? কারণ আবহাওয়া আগে থেকে যদি আমরা জানতে পারি যে কোনো ঝড় আসবে, কোনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসবে, তাহলে আমরা আগে থেকেই সেই সম্পর্কে সতর্ক হতে পারবো, অনেক জীবন এবং সম্পত্তি বাঁচাতে পারবো। তো ওই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ইদানিংকালে আবহাওয়ার পূর্বাভাস তো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এটা হলো, তাহলে আমরা কি করবো, তাহলে এখানে আমরা জাস্ট ডেফিনেশনটা মানে সংজ্ঞা করব যে ওয়েদার ফোরকাস্টটা কী, ঠিক আছে? আবহাওয়া পূর্বাভাসটা কী, ওয়েদার ফোরকাস্টটা কী, সেটা আমরা কাকে বলে, এবং অবশ্যই তার সাথে একটা উদাহরণ দিতেই হবে। যখনই তোমরা লিখবে যে আবহাওয়া সম্পর্কিত তথ্য রেডিও এবং টিভি ইত্যাদির মাধ্যমে আগে থেকে জানানো হয়, সেটা হচ্ছে আবহাওয়া পূর্বাভাস, এবং তার সাথে অবশ্যই একটা উদাহরণ দিতেই হবে, না বললেও তোমরা কিন্তু দেবে বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব যে এরপরে সূর্যরশ্মির পতন কোণ কি, এটা আমরা দেখব, সূর্যরশ্মির পতন কোণ। নেক্সট, 2 নাম্বার হচ্ছে পতন কোণ, মানে ধরো এখানে সূর্য আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, যদিও সূর্যটা অনেক ছোট, আঁকলাম, এত ছোট নয়, বোঝাবার জন্য। অনেক সময় সূর্যটা ধরে নাও এরকমভাবে কিরণ দিচ্ছে এই জায়গাতে, আবার কোথাও কোথাও এইরকমভাবে যাচ্ছে, তাই তো? তাহলে প্রত্যেকের
রশ্মিটা কি সমানভাবে পড়ছে? এক্সাম্পল হচ্ছে একটা টর্চ দিয়ে বোঝায়। ধরো একটা তুমি টর্চ অন করলে, অন করে এটা তুমি স্ট্রেট রাখলে, একদম স্ট্রেট রাখলে, তখন টর্চটা আলোটা কেমন পড়বে? এই জায়গাতে একদম সোজাভাবে পড়বে এবং এই অংশটা আলোকিত করবে। ছোট অংশ কিন্তু খুব আলোর পরিমাণটা অনেক বেশি, অনেক বেশি উজ্জ্বল হবে। কিন্তু আমি যদি টর্চটাকে ইনক্লাইন্ড ওয়েতে, বা যেটাকে বাঁকা বলে, বাঁকা ওয়েতে রাখি, তাহলে কি হবে? তাহলে কেমনভাবে পড়বে রশ্মিটা? তাহলে পড়বে এইভাবে। তাহলে কতটা জায়গা পড়ছে? এতটা জায়গা পড়ছে। তাহলে তুলনামূলকভাবে বেশি জায়গা পড়ছে, কিন্তু আলোর পরিমাণটা কিন্তু কম পড়বে। টর্চের এই দুটো শক্তি তো সমান, কিন্তু কম জায়গাতে পড়লে কতটা পড়বে আর বেশি জায়গাতে পড়লে কতটা পড়বে। এই অনেক বেশি আলোকিত করবে এই জায়গাটাকে, অল্প জায়গা আলোকিত করছে কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে। আর এখানে পুরো জায়গাটা পড়ছে, ওই জন্য আলোকিতটা কম হবে, কিন্তু মানে উজ্জ্বলটা কম, মানে গরমটা কম হতে পারবে, বেশি গরম হতে পারবে না। ঠিক আছে? ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তোমরা বাড়িতে এই টর্চের এক্সাম্পলটা নিজেরা একটু চেষ্টা করে দেখবে। একবার টর্চটাকে এরকমভাবে রাখবে, একবার বেঁকিয়ে পরে দেখবে, তাহলে দেখবে এটা কী হচ্ছে। ঠিক আছে? জায়গা অনেকটা জুড়ে পড়বে, কিন্তু আলোর যে পরিমাণটা সমান হারে পড়বে না। ঠিক আছে? এটাতে সব থেকে বেশি আলোর পরিমাণ পড়বে, এটাতে সব থেকে কম আলোর পরিমাণ পড়বে। খেয়াল করবে, একটা কোয়ালিটি একটা কোয়ান্টিটি। এবারে হচ্ছে আমরা যখন সূর্যকে দেখব, তো সূর্যরশ্মি যে কোণে পতিত হয় পৃষ্ঠের ওপর, সেই কোণটাকে বলা হয় পতন কোণ। যে কোণে পতিত হয়, সেটা হতে পারে 90 ডিগ্রি হতে পারে, আরও কমও হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। তাহলে সূর্যরশ্মি যে কোণে ভূপৃষ্ঠের ওপর পতিত হচ্ছে, সেই কোণটাকে বলা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। যদি সেটা এরকম সোজাভাবে পড়ে, যেটাকে এটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। যদি সূর্যরশ্মি সোজাভাবে পড়ে, মানে যেটাকে আমি যদি বলি লম্বভাবে পড়ছে সূর্যরশ্মি, তাহলে কি হবে? উত্তপ্ত বেশি হবে না কম হবে? উত্তপ্ত বেশি হবে। যেমন এই টর্চটা, এটা যেমন উত্তপ্ত বেশি, এটা উত্তপ্ত কম, এটা জায়গা কম, এটা জায়গা বেশি, জায়গার দিক থেকে উল্টো। ঠিক আছে? তাহলে এটা লম্বভাবে যদি পড়ে, তাহলে এই জায়গাটাকে অনেক বেশি গরম করবে, ঠিক এই টর্চটার মতো। আবার যদি এটা তির্যকভাবে পড়ে, তির্যক মানে বাঁকাভাবে, এই যে এইরকম বাঁকা, যদি এটা তির্যকভাবে পড়ে, তাহলে উত্তপ্ত কম হবে। ঠিক আছে? গরমটা কম হবে। উত্তপ্ত বেশি মানে গরম হবে, আর এটা মানে হচ্ছে ঠান্ডা হবে। ঠিক আছে? এটাই রয়েছে তোমাদের সূর্যরশ্মির পতন কোণ কাকে বলে পড়বে। আর এই দুটো মাথায় রাখবে, এই দুটো তোমাদেরকে কোশ্চেন করতে পারে। যদি সেটা লম্বভাবে পড়ে, সেখানে গরম হবে কি না, আর তির্যকভাবে পড়ে সেটা কত বেশি গরম হবে, সেটা ব্যাস এইটুকু পড়লেই হবে। তার মানে যেসব জায়গা শীতল হয়, যেমন আমি একটা দেখাই, ধরো এটা সূর্য, এটা পৃথিবী। ধরে নাও এখানে কি হচ্ছে, ওকে দেখো, সূর্যরশ্মির এই মিডিল পোর্শনে সূর্যরশ্মি এখানে পড়ছে, এখানে পড়ছে, লম্বভাবে পড়ছে, তাই তো? একদম এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। কিন্তু সূর্যরশ্মি যখন এই জায়গাগুলোতে পৌঁছাচ্ছে, তখন কিন্তু সোজাভাবে আর পড়ছে না। এইগুলো কি? পোল এরিয়া, মানে মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু, তাই তো? তো এখানে সোজাভাবে পড়ছে না, বাঁকাভাবে পড়ছে, ফলে এই জায়গাগুলো খুব বেশি উত্তপ্ত হতে পারে না, তাই এদিকে খুব শীতল হয়, প্রচণ্ড ঠান্ডা হয়, মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। আর এই অঞ্চলটা সব থেকে বেশি উত্তপ্ত হয়, নিরক্ষীয় অঞ্চল বলে মাঝখানটা, ওই জন্য সূর্যরশ্মি লম্বাভাবে পড়ে এই জায়গাটাতে। ওকে? তাহলে আমরা যদি দেখি, তোমাদের একটা খুব সুন্দর ছবি দিয়ে দিয়েছে কোথায় কেমনভাবে পড়ে সেটা নিয়ে। ওটা একবার আমি দেখিয়ে দিই। তাহলে সূর্য এদিকে রয়েছে, সূর্যরশ্মি যখন এই জায়গাতে পড়ছে, এই জায়গাতে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, লম্ব, পুরোপুরি 90 ডিগ্রি, মানে উত্তপ্ত সব থেকে বেশি হবে। তারপরে এই পোর্শনটাতে পড়ছে, এখানে কিন্তু পুরোপুরি হচ্ছে না, এখানে একটু বাঁকাভাবে পড়ছে, তাই তো? আবার এই অঞ্চলটাতে আরও বাঁকাভাবে পড়ছে, এদিকে বেঁকে পড়ছে, এদিকটা বাঁকা, তাহলে এটা হচ্ছে তির্যক।
তির্যক মানে বাঁকা, এটা অতি তির্যক, অতিরিক্ত বাঁকা। আবার নিচের দিকেও সেম, তাই তো? নিচের দিকেও এই পোর্শনে অতি তির্যক মানে অতি শীতল হবে জায়গাগুলোতে। এটা হচ্ছে তির্যক, এটা হচ্ছে অতি তির্যক। লম্ব হয়ে পড়েছে মানে সব থেকে গরম হবে। এটা মোটামুটি হবে, খুব বেশি হবে না, এটা মোটামুটি হবে, গরমও হবে ঠান্ডা হবে। আর এখানে অতি শীতল হবে, এটাতে অতি শীতল হবে। বোঝাতে পেরেছি আশা করি। এটা হচ্ছে তোমাদের সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। নেক্সট পড়বো যে উচ্চতার সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক। উচ্চতার সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক? দেখো, দেখো একটা আমি পাহাড়ের মতো এঁকেছি, ঠিক আছে? এবারে কি, যত আমরা আমাদের যে ভূপৃষ্ঠটা থাকে, সূর্য রইলো এখানে, তো ভূপৃষ্ঠের রেটা আমাদের সরি সূর্যের রেটা আমাদের ভূপৃষ্ঠের মধ্যে পড়ে এবং এই ভূপৃষ্ঠে তাপমাত্রাটা শোষণ করে নেয়। তার ফলে কি হয়, ভূপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়, ঠিক আছে? নিচটা মানে একদম বেসটা সব থেকে বেশি উত্তপ্ত হয়। তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তপ্ত সব থেকে বেশি হয়, তাহলে নিচে সব থেকে বেশি গরম হবে। নিচে মানে কি, এই পর্বত, মালভূমি, সমভূমির মাঝখানে যেগুলো সমভূমি, সেটা হচ্ছে মানে আমাদের যেটাকে আমরা ভূপৃষ্ঠ বলি। তাহলে ভূপৃষ্ঠ হচ্ছে সর্বাধিক উত্তপ্ত হয়। তারপর যত আমরা ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠে যাব, তত আস্তে আস্তে তাপমাত্রা কমবে। এটা হচ্ছে নিয়ম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উচ্চতার সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। সব থেকে গরম কোন মানুষেরা পাবে? সমভূমি অঞ্চলের মানুষেরা। তারপর সব থেকে ঠান্ডা কোথা থেকে? পাহাড়ের একদম ওপরে। এখানে থাকে না, বরফে ঢাকা থাকে না এই জায়গাটা? কেন? কারণ এইখানে প্রচুর ঠান্ডা থাকে বলে, ওপর দিকে অতটা উষ্ণতা থাকে না। কতটা উষ্ণতা থাকে তার একটা পরিমাণ আছে। প্রতি হাজার মিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। এটা মাথায় রাখতে হবে। এটা স্বাভাবিক উষ্ণতার হ্রাস বলা হয় একে। কি বলা হয়? স্বাভাবিক উষ্ণতার হ্রাস, ঠিক আছে? নর্মাল ল্যাপস রেট বলে, মানে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি তাপমাত্রা করে বাড়ে। এটা আরেকটা বলা যেতে পারে, আমি যদি এটাকে সেন্টিগ্রেডে দেখাই, তাহলে 165 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমছে। এটাও বলা যেতে পারে মিটারে যদি বলি, আর অথবা 1000 দিয়ে বললে এটা খুব একটা ভালো ইয়ে করে বলা যায়। আর 1 ডিগ্রি হিসেবে যদি বলি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে প্রতি 165। আমি বলবো তোমরা এইটা পড়তে, 1000 মিটার উচ্চতা, এটা বেশি আসে। 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি, এটা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা রেট বা নর্মাল ল্যাপস রেট। তার মানে আমরা বলতে পারি যে এই অঞ্চলে সব থেকে কম, তারপর যত আমরা উপর দিকে যাবো 6.5 ডিগ্রি হারে 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 কমতে থাকবে। এটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে। আরও দুটো টপিক মাথায় রাখতে হবে, যেটা অলরেডি পড়েছো, সেটা হচ্ছে একটা হচ্ছে চরম ভাবাপন্ন, একটা হচ্ছে সমভাবাপন্ন। এই দুটো কি দেখা যাচ্ছে কি না? নিচে দেখা যাচ্ছে না, আমি ওপরে লিখি। চরম ভাবাপন্ন আর সমভাবাপন্ন মানে হচ্ছে চরম মানে যেটা উষ্ণতাও গরমকালে অনেক বেশি গরম হবে, শীতকালে অনেক বেশি ঠান্ডা হবে। এটাই হচ্ছে, ঠিক আছে? গ্রীষ্মকালে অধিক উষ্ণ আর শীতকালে অধিক শীত, এটা হচ্ছে চরম ভাবাপন্ন। আর এটাতে উষ্ণ শীতকালটাও মনোরম থাকে, গ্রীষ্মকালটাও মনোরম থাকে। বিশাল একটা হয় না, মানে সমানভাবে টেম্পারেচারটা মোটামুটি সারা বছরই একটা অ্যাভারেজ থাকে, খুব একটা চরম প্রকৃতির হয় না। তো কোন জায়গাতে বুঝবো যে কোন জায়গায় সমভাবাপন্ন হবে, কোন জায়গায় চরম ভাবাপন্ন হবে? সমুদ্র থেকে যে সমস্ত জায়গাগুলো অনেক দূরে থাকবে,
সমুদ্র থেকে দূরবর্তী স্থানে হচ্ছে চরম ভাবাপন্ন, আর সমুদ্রের নিকট হচ্ছে সমভাবাপন্ন। কেন? ধরো এখানে সমুদ্র আছে, এর পাশে হচ্ছে এখানে ল্যান্ড, ঘরবাড়ি আছে, এটা স্থলভাগ, ল্যান্ড এরিয়া, এদিকটা হচ্ছে জলভাগ। ওকে, ওয়াটার বডিজ আছে, জলভাগ, সমুদ্র। এবারে কি হচ্ছে যে সমুদ্র অঞ্চলে প্রচুর সবসময় হাওয়া বয়, একটা সমুদ্র থেকে এদিকে যায়, একটা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়, কন্টিনিউয়াস সারা দিন ধরে এটা চলতে থাকে। এবার সমুদ্র বায়ু স্থলবায়ু বলা হয়, এটা সারা দিন ধরে চলে। ঠিক আছে, তার ফলে কি হয়, বায়ুটা চলে বলে গ্রীষ্মকালে আরাম দিয়ে দেয়, শীতকালে ঠান্ডা বায়ুটা নিয়ে চলে যায়, দিয়েও শীতকালেও আরাম দেয়, গ্রীষ্মকালেও আরাম দেয়, শীতকালেও আরাম দেয়, এই ধরনের বায়ুগুলো থাকে বলে সমুদ্রের ধারে। ওই জন্য সমুদ্রের ধারে খুব বেশি গরম হতে পারে না, হাওয়াটা খুব বেশি চলে বলে আমরা বুঝতে পারি না যে গরম লাগছে। ওই জন্য দেখবে যারা ঘুরতে যায় সমুদ্রের ধারে, আমরা অনেকক্ষণ রোদে বসে থাকি কিন্তু রোদটা ফিল করতে পারি না, কিন্তু দেখি যখন বাড়ি এসে দেখি তখন দেখি যে আমাদের শরীরে অনেকটা কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। আমরা দেখি না সমুদ্রের ধারে বেড়াতে গেলে আমাদের স্কিনটা অনেকটা পুড়ে যায়। কেন? রোদ তো সমান হারেই থাকে, কিন্তু হাওয়াটা থাকে বলে আমরা রোদটাকে ফিল করতে পারি না, অনুভব করতে পারি না। ওই জন্যই আমরা বিচের ধারেই বসে থাকি, সমুদ্র সৈকতেই বসে থাকি, সমুদ্র উপভোগ করি, কিন্তু এটাই হচ্ছে কারণ যে ওখানে তাপমাত্রাটা বোঝা যায় না। কিন্তু চরম ভাবাপন্ন হচ্ছে সেই সব জায়গাগুলো যেখানে সমুদ্র থেকে অনেক দূর। এবারে আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, ধরো আমি ভারতেরই একটা জায়গা বলি, এদিকে আরব সাগর রয়েছে, এদিকে রয়েছে বঙ্গোপসাগর। ওকে, দেখো এখানে এই এই দুটো ধারে যতগুলো পাবো, যেমন এখানে মুম্বাই আছে, মুম্বাই, এখানে চেন্নাই আছে, বা এখানে পশ্চিমবঙ্গে দেখেছি নিচের দিকে, বা এখানে উড়িষ্যার পুরী আছে, এটা পুরী লিখলাম, একদম ধারে রয়েছে। ঠিক আছে, আর যেগুলো একদম মাঝখানে, এদিকে তো স্থলভাগ, এদিকটাও স্থলভাগ, এদিকটাও স্থলভাগ, কোনো সমুদ্র নেই ওপর দিকে। এখানে যদি আমরা দিল্লি দেখি, ঠিক আছে, এগুলো কি অনেকটা ভেতরে, সমুদ্র থেকে অনেক দূরে। তাহলে কোনটা সমভাবাপন্ন কোনটা সমভাবাপন্ন হবে? চরম ভাবাপন্ন হবে এইটা, দিল্লিটা প্রচুর গরম হবে, এগুলো সমুদ্রের ধারে রয়েছে, এটা হবে সমভাবাপন্ন, এটাও হবে সমভাবাপন্ন। যত বেশি সমুদ্র থেকে দূরে হবে সেগুলো হবে চরম ভাবাপন্ন। এখানে খুব বেশি, দিল্লিতে গরমকালে প্রচণ্ড গরম হয়, শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়। আবার এখানে এই জায়গাগুলোতে সেই ঠান্ডা গরমের পার্থক্যটা অতটা হয় না, বেশ আরামদায়ক একটা প্রকৃতি হয়। ঠিক আছে, তাহলে এটা হলো চরম ভাবাপন্ন, চরম ভাবাপন্ন। এক্সাম্পলগুলো পড়ে রাখতে হবে, যেমন এই মুম্বাই পুরীর আমি এক্সাম্পল দিলাম, তোমাদের বইয়েও কিছু রয়েছে, এটা তোমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে কোন জায়গায় কি হয়। আচ্ছা, এরপরে দুটো ম্যাথস আছে, আমরা এবারে ম্যাথসগুলো আলোচনা করব। দেখো 51 পাতার যে ম্যাথটা আছে ওটা আমি লিখেছি বোর্ডে, দুটো স্টেশন দেওয়া আছে এখানে, এ স্টেশন আর বি স্টেশন। এ স্টেশনের সর্বোচ্চ বার্ষিক উষ্ণতা বলা আছে, মানে হলো বছরের সব থেকে বেশি উষ্ণতা হচ্ছে কত ডিগ্রি হয়, ম্যাক্সিমাম 36 ডিগ্রি সেন্টিগ্রেড। বছরের সব থেকে কম হয় 14 ডিগ্রি, তাহলে এ স্টেশনে সব থেকে বেশি হচ্ছে 36, আর সব থেকে কম যে তাপমাত্রা সেটা হচ্ছে 14। বি স্টেশনের এগেনস্টে দুটো দেওয়া আছে, আর সব থেকে বেশি হয় 26 আর সব থেকে কম হয় 24। এরপরে দুটো যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে গড় উষ্ণতা আমাদেরকে বার করতে হবে, আর উষ্ণতার প্রসার বার করতে হবে। এবার তার জন্য জানতে হবে ফর্মুলা। যদি গড় উষ্ণতা দেখি তাহলে গড় উষ্ণতা মানে হচ্ছে কি, কোনো জিনিসের গড় মানে কি, গড় মানে হচ্ছে সমানভাবে ভাগ করা, তাই না? সমানভাবে ভাগ করাকে গড় বলে। ধরে নাও তোমার কাছে 5টা পেন্সিল আছে, তোমার ভাইয়ের কাছে 3টে পেন্সিল আছে, তাহলে কি সমান আছে? তোমার ভাই সেজন্য কাঁদবে যে তোমার কাছে বেশি আছে বলে। তো তখন তোমার মা বললো যে তোমরা গড় বার করো, যাতে তোমরা সমানভাগে ভাগাভাগি করো। তাহলে গড়ে প্রত্যেকে কটি করে পেন্সিল পাবে? আমরা কি করে বার করি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি। টোটাল যতগুলো পেন্সিল আছে সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সমান ভাগে ভাগ হবে। তোমার কাছ থেকে ছিল 5টা, আর তোমার ভাইয়েরগুলো দুজনেরটা নিলে কটা বেরোলো? 8টা বেরোলো। 8টাকে আমরা সমান ভাগে ভাগ করলে কজন আছি? মোট আমরা 2জন আছি, তুমি আর তোমার ভাই। তাহলে সেটা 2 দিয়ে ভাগ করলে কত বেরোলো? 4টে। তাহলে এখানে গড় পেন্সিল দুজনেই পাবে 4টে। এবার আমরা এখন দেখবো উষ্ণতার ক্ষেত্রে। তার মানে গড় বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়।
তাহলে আমরা 2 মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে, এখানে যেহেতু দুটো ইউনিট রয়েছে তাই দুটো। যদি 3টে সংখ্যা থাকতো তাহলে 3টে হতো, 3 দিয়ে ভাগ করতাম। তাহলে আমরা এখানে গড় বার করতে গেলে কী করবো, 36 করব সেন্টিগ্রেড, তার সঙ্গে 14 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করব, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা কত বেরোবে, তাহলে 36 আর 14, এটা বেরোবে 50/2, তার মানে এটা হচ্ছে 25 ডিগ্রি। আমি আরেকবার করে দেখিয়ে দিই। এই দুটোকে যোগ করলে বেরোচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে 50কে 2 দিয়ে ভাগ করলে দেখবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বেরোবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফার্স্ট এরটা। এবার হচ্ছে উষ্ণতার প্রসার কী জিনিস। উষ্ণতার প্রসার হচ্ছে, আমি আগেই পড়েছি যে ম্যাক্সিমাম যে তাপমাত্রা, মানে দিনের বেলাতে বা বছরে যখন সর্বোচ্চ তাপমাত্রা যেটা হয় আর সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য, সেটাকে বলবো উষ্ণতার প্রসার। প্রসার মানে হচ্ছে পার্থক্য। ঠিক আছে, সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কী বলা হয়। তাহলে আমরা সিম্পলি এই স্টেশনের দুটো আমরা জানি, সর্বোচ্চ তাপমাত্রা জানি, সর্বনিম্ন জানি। তাহলে উষ্ণতার প্রসার কী করে বার করবো, পার্থক্য। তাহলে সেটাকে আমরা 36 ডিগ্রি সেলসিয়াস আর -14 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বিয়োগ করে দিলেই হবে। তাহলে এটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? এটাকে 14 দিয়ে বিয়োগ করলে 22 হয়, তাহলে 22 ডিগ্রি সেলসিয়াস, ব্যাস এটা হয়ে গেল। তাহলে এ স্টেশনের এগেনস্টে গড় উষ্ণতা বেরোলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওদিকে সেলসিয়াস, আর ওদিকে উষ্ণতার প্রসার হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? এরপর হচ্ছে আমরা বি এর এগেনস্টে দেখবো। 1 মিনিট, বিটা কি দেখবো, দেখো 26 আর 24। কী করবো, গড় উষ্ণতা বার করতে গেলে ঠিক একই ফর্মুলা দেখবো আমরা। 26 ডিগ্রি সেলসিয়াস সাথে আমরা 24 ডিগ্রি সেলসিয়াসকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এটাও তোমার 50 ডিগ্রি সেলসিয়াস বাই 2, মানে এটা বেরোবে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখা যাচ্ছে আশা করি বোর্ড? হ্যাঁ, তাহলে এটা বেরোলো কত, 25 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা পার্থক্যটা বার করবো, উষ্ণতার পার্থক্য মানে উষ্ণতার প্রসার, মানে 26 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত বেরোচ্ছে, 2 ডিগ্রি মাত্র সেলসিয়াস। তাহলে এখানে এবারে তোমাদের বইয়ে প্রশ্ন আছে যে লক্ষ্য করে দেখো যে দুটো স্টেশনের গড় উষ্ণতা সমান। হ্যাঁ, এ স্টেশন আর বি স্টেশনের গড় উষ্ণতা কত রয়েছে, 25 ডিগ্রি 25 ডিগ্রি, তার মানে সমান। কোন স্টেশনে সমুদ্রের কাছাকাছি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি? কি করে বুঝবো যে সমুদ্রের কাছে রয়েছে না রয়েছে না, থাকছে না? একে তো গড় উষ্ণতা বলে দিয়েছে, শুধুমাত্র সমান বলে দিয়েছে গড় উষ্ণতা, তাহলে আমরা কী করে বুঝবো যে এটা সমুদ্রের কাছে কি কাছে না? একটু আগে আমি বললাম যে সমভাবাপন্ন আর চরম ভাবাপন্ন। কী ছিল জিনিসটা? কোনো জায়গায় যেটা সমুদ্রের কাছে আছে, ধরে নাও এটা সমুদ্রের ধারে একটা সিটি আছে। তো সমুদ্রের ধারে সিটিতে কী হয়, যেহেতু সমুদ্রের বাতাস বয়, ঠান্ডা করে দেয়, ওই জন্য এখানে না থাকে বেশি গরম, না থাকে খুব বেশি শীত। তাহলে এই জায়গাটাতে কী হয়, সমভাবাপন্ন হবে। তার মানে এই সমুদ্রের ধারে ধরে নাও এখানে তাপমাত্রা ম্যাক্সিমাম দাঁড়িয়েছে, দিনের বেলাতে আমরা যদি গেছি ঘুরতে, তাহলে যদি দিনের বেলাতে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো উঠেছে, আর রাত্রিবেলাতে সেটা মিনিমাম 24 ডিগ্রিতে নামছে। তাহলে রাত্রেবেলা, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হলো, 28 - 24, মাত্র 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেরোচ্ছে এদের প্রসারটা। ঠিক আছে, এবারে আমি সমুদ্র থেকে অনেক দূরবর্তী, এটা একটা সিটি, আর একটা আমি এইখানে একটা সিটি নিলাম, দুটো সিটি। ঠিক আছে, এটা এ, এটা বি সিটিতে দেখলাম যে না, এখানে কিন্তু বেশ গরম পড়েছে ওই সময়, এখানে দেখা গেলো 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে দেখা গেলো 22 ডিগ্রি সেন্টিগ্রেড রাত্রেবেলা, দিনের বেলা 32 ডিগ্রি, বা গ্রীষ্মকালে 32 ডিগ্রি আর শীতকালে 22 ডিগ্রি। তাহলে এখানে পার্থক্যটা কত হলো, এখানে দেখা গেলো পার্থক্য প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার পার্থক্য কোথায় বেশি হয়, সমুদ্র থেকে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে না সমুদ্রের দূরবর্তী অঞ্চলে? উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার প্রসার কম হয় হচ্ছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে। এই যে 4 ডিগ্রি মাত্র এখানে বাড়ছে, এটা সমুদ্র থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে উষ্ণতার প্রসার সব থেকে কম হয় সমুদ্রের কাছাকাছি অঞ্চলে। এরপর আমরা বলতে পারবো তো যে 22 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি না 2 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি? 22 ডিগ্রি বেশি, তার মানে কম হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াসটা। তাহলে কোথায় বসবাস করবে, সমুদ্রের কাছাকাছি কোন জায়গাটা, বি স্টেশনটা সমুদ্রের কাছাকাছি অবস্থান করবে, কারণ এর উষ্ণতার প্রসার খুবই কম, তাই না? উষ্ণতার প্রসার কম কোথায় হয়, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। ওটাই আমাকে প্রশ্নটা করেছে, কোন স্টেশনটা সমুদ্রের কাছাকাছি পড়বে। তাহলে এটা বলবো বি স্টেশনটা সমুদ্রের কাছাকাছি, সমুদ্র নিকটবর্তী স্টেশন।
ওকে, বিটা উত্তর হলো বি। এরপর আমরা পরবর্তী একটা অঙ্ক দেখে নেব কি আছে। দেখো বোর্ডে আমি অঙ্কটা একটু লিখে নিয়েছি, ঠিক আছে। মনে করো তুমি একটা পর্বত শৃঙ্গে যাবে। তুমি যখন যাত্রা শুরু করলে তখন উচ্চতা ছিল 2000 মিটার, তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুটো এখানে আমরা জেনেছি, একটা হচ্ছে 2000 মিটার উচ্চতা আর তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। পর্বতের চূড়া যার উচ্চতা বলে দিয়েছে 4000 মিটার, তার তাপমাত্রা কত হবে, ঠিক আছে। আর এখানে লাল পেনে দেখো আমি লিখেছি যে এখানে 1000 মিটার উচ্চতায়, এখানে উচ্চতা হবে 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমে। এটা দিয়ে আমাদেরকে ম্যাথটা করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বুঝে নেব, তারপরে একটা ঐকিক নিয়মে ম্যাথ দেখাবো, একটা তোমাদের বুঝে বুঝেও ম্যাথ দেখাবো, ঠিক আছে। দেখো পাহাড়ে চূড়া কোন পোর্শনটাকে বলে, এইখানে তুমি উঠবে এই জায়গাতে, এখানে তার ছিল 2000 মিটার ছিল, তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি। বাংলাতে লিখি, বাংলাতে যখন করেছি 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই যে চূড়াতে উঠবে তার উচ্চতা হবে কিন্তু 4000 মিটার, ঠিক আছে। আমাদেরকে তুমি যখন উঠছো যে একদম ওঠার সময় তাপমাত্রা জানো, জানো উচ্চতা জানো, এখানে তুমি উচ্চতা জানো কিন্তু তাপমাত্রাটা জানো, এটাই আমাদেরকে বার করতে হবে যে ওখানে কত তাপমাত্রা হবে। তাহলে প্রথমত আমরা জানি যে 1000 মিটার উচ্চতাতে 6.5 ডিগ্রি তাপমাত্রা করে কমছে। তাহলে আমি 2000 থেকে 1000 উঠলাম ওপর দিকে, কত উঠলাম 1000, কত হবে 2-এর সাথে 1 যোগ করলে 3000। তাহলে 3000 মিটার উচ্চতাতে তাপমাত্রা কত হবে, এখান থেকে 1 বাড়লো, 1000 পুরো বাড়লো, তাহলে তাপমাত্রা কত হবে 6.5 ডিগ্রি কমে যাবে। ছিল কত 15 থেকে 6.5 ডিগ্রি আমি বাদ দেব, কত হবে 8.5 ডিগ্রি, তাই তো। দেখে নাও একবার বিয়োগটা ঠিক আছে কি না, ঠিক আছে। এই হলো 8 ডিগ্রি, তাহলে এইখানে আমার কত বেরোলো, দেখা গেল যে ওপরে গেলাম তখন হয়ে গেল 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা হলো ছিল 15, ওপরে 1000 মিটার ওপরে উঠলাম 8 ডিগ্রি হয়ে গেল। আবার উঠবো তবেই আমি 4000 পাবো, কারণ আমাকে যেতে বলেছে পর্বতের চূড়া যেটা হচ্ছে ও 4000 মিটার উঁচুতে। আমি আবার উঠবো, 3000 থেকে উঠলাম আরও 1000, মানে কত গেল 4000। 4000-এ কী হবে, আবার তাপমাত্রা কমবে। ওপর দিকে গেলে তো তাপমাত্রা কমে, যত আমরা ওপর দিকে যাবো ঠান্ডা লাগে, তাই তো। ওই জন্য তাপমাত্রা কমবে, কমা মানে কি বিয়োগ করব। তাহলে আবার এখান থেকে কী করবো, এই 8.5 থেকে আবার 6.5 বাদ দেবো, কত বেরোবে 0, 6.5, তো 8 থেকে 6 বাদ দিলে 2, তারপরে 2 ডিগ্রি, এখানে কত হবে তাহলে আমাদের উপরে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে তাপমাত্রা, সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পর্বতের চূড়ায় তাপমাত্রা হবে 2 ডিগ্রি সেলসিয়াস। এইবারে এটা তো এরকম করে করতে পারবে না, কিভাবে করবে, যে ঐকিক নিয়মেও করা যায়। ঐকিক নিয়মে যদি করো তাহলে এরকমভাবে লিখতে হবে যে আমাদেরকে যেতে কতটা হবে, আমাদেরকে বা অভিযানের পথ, প্রথমে আমরা লিখবো অভিযানের পথ কতটা হবে, 2000-এ আছি 4000 যেতে হবে, তাহলে সেটা কত যেতে হবে, আর আমাদেরকে 4000 মাইনাস 2000, মানে কত মিটার যেতে হবে, 2000 মিটার আমাদেরকে আরও ওপরে উঠতে হবে। আর আমরা জানি কি প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কমে কত 6.5 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। তাহলে 2000-এ কত হবে, আমাদেরকে 2000 যেতে হবে, তাই না। তাহলে এই 2000-এ কত কমবে, 2000 মিটারের উচ্চতায় তাপমাত্রা কত কমবে, এটাকে আমরা গুণ করে দেবো 2 দিয়ে, ডবল, এটা ডবল হচ্ছে তো, 1 থেকে 2 হচ্ছে, তাহলে এটাও ডবল হয়ে যাবে, তাই তো। 2 দিয়ে গুণ করতে হবে, 6.5 ঐকিক নিয়মে করলে এরকম করেও করতে পারো, ভাই যেত ভাই 2000, এই শূন্যগুলো কেটে গেল, 2 দিয়ে করে দেখা গেল 13 ডিগ্রি বেরোচ্ছে, 13 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি যদি ওপর দিকে 2000 মিটার ওপরে যেতে চাও তাহলে তোমার 13 ডিগ্রি কমে যাবে। ছিল কত তাপমাত্রা, ছিল কত, তাহলে আমরা লিখব পর্বতের চূড়ায়
তাপমাত্রা হবে, ছিল কত 15 ডিগ্রি, নিচে কমবে কত বললো 13 ডিগ্রি, তাহলে থাকবে কত, বিয়োগ করো, দেখতে পাওয়া যাচ্ছে আশা করি, 2 ডিগ্রি। 2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উত্তর। মেলাতে পারলাম তো? এখানে দেখো এটাও বলেছিল 2 ডিগ্রি সেলসিয়াস, এখানেও মিলে গেল 2 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এই দুটোই তোমাদের এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আশা করি বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে সমষ্ণ রেখা। সমষ্ণ মানে হচ্ছে সমান উষ্ণতা, এখানেই লেখা রয়েছে, মানে যে কাল্পনিক রেখা দ্বারা সমান উষ্ণতাযুক্ত জায়গাগুলোকে যুক্ত করা হচ্ছে সেই রেখাটাকে বলা হচ্ছে, ঠিক আছে, সমান উষ্ণতাযুক্ত অঞ্চল। তাকেই কিন্তু বলছে সমষ্ণ রেখা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা দেখব সমষ্ণ রেখার কতগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এর কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে নেব একটু। বৈশিষ্ট্যগুলো বলছে সমষ্ণ রেখাগুলো কখনো এরকম করে খুব ঘন ঘন অবস্থান করে, আবার কখনো কখনো খুব দূরে দূরেও অবস্থান করে, এরকমও হয়। ঘন ঘন থাকার মানে কি? ঘন ঘন মানে হচ্ছে যেখানে উষ্ণতার পার্থক্য খুব বেশি হবে, ঠিক আছে, এখানে মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য খুব বেশি, এখানে এক ধরনের উষ্ণতা তো পরের লাইনে অন্য উষ্ণতা, আবার পরের লাইনে অন্য উষ্ণতা। ধরে নাও এখানে যদি ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, তাহলে এখানে হয়ে যাবে 30 হয়ে যাবে, এটা 40 হয়ে যাবে, 50 হয়ে যাবে, এরকম করে, ঠিক আছে। তাহলে উষ্ণতার পার্থক্য মানে তুমি যদি এখান থেকে হাঁটো তাহলে 20 পাবে, কিছু দূরত্বেই আবার 30 পেয়ে যাবে, তার মানে কি উষ্ণতার পার্থক্যটা অনেক বেশি, ঠিক আছে। যত ঘন পাবে, ঘন ঘন যেখানে থাকবে তাহলে উষ্ণতার পার্থক্য বেশি, আর যেখানে দূরে দূরে অবস্থান করবে, যে রেখাগুলো এই যে দূরে দূরে অবস্থান করছে, তাহলে তুমি যখন এখান থেকে হাঁটছো, তাহলে এদিক থেকে যখন হাঁটছো তখন আস্তে 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 বাড়বে, অনেক দূর যাওয়ার পর, তাহলে এখানে উষ্ণতার পার্থক্য কম যখন দূরে দূরে অবস্থান করছে, তাই তো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ওকে, 2 নম্বর, আমরা যদি ওয়ার্ল্ডের ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো আমাদের ওয়ার্ল্ডের ম্যাপের নিচের দিকটাতে খুব বেশি জলভাগ রয়েছে। ওয়ার্ল্ডের ম্যাপ আমি এখন পুরোটা এখানে আঁকা যাবে না, তো নিচের অংশতে খুব বেশি জলের অংশ রয়েছে, ঠিক আছে। নিচের দিকটাতে জলভাগ অনেক বেশি থাকে, ওপর দিকে বেশিরভাগই স্থলভাগ রয়েছে। এখানে আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর আছে, সব সাগরগুলো আছে, ওই জন্য এদিকে জলের ভাগটা অনেকটা বেশি। তো এখানে কি দেখা যায় যে দক্ষিণ দিকে মেনলি যে ইয়েগুলো থাকে, মানে এই সমস্ত রেখাগুলো বেশ দূরে দূরে অবস্থান করে, ঠিক আছে, দূরে দূরে অবস্থান করে। কেন? কারণ এখানে উষ্ণতাটা তত বেশি নয়, জল তো তাড়াতাড়ি গরম হতে পারে না। জলের বৈশিষ্ট্য হচ্ছে জল দেরিতে গরম হয়, ঠান্ডাও হয় দেরিতে, ঠিক আছে। তাই দক্ষিণ দিকে খুব দূরে দূরে অবস্থান করে, গোটা ওয়ার্ল্ডের ম্যাপের ক্ষেত্রে বলছি, ভারতের নয়, শুধু ওয়ার্ল্ডের। আর উত্তর দিকে যেহেতু স্থলভাগ রয়েছে, এটা হচ্ছে জলভাগ, উত্তর দিকে স্থলভাগ রয়েছে, তাই খুব ঘন থাকে, এখানে খুব ঘন ঘন অবস্থান করে। বোঝা গেল? পৃথিবীর মানচিত্রে দক্ষিণ দিকে জলভাগ অনেক বেশি থাকে, তাই এই অঞ্চলটাতে উষ্ণতার পার্থক্য খুব কম হয়, তাই এখানে দূরে দূরে অবস্থান করছে রেখাগুলো। আর ওপর দিকে অনেক বেশি স্থলভাগ থাকছে বলে এখানে উষ্ণতার পার্থক্য অনেক বেশি হয়, তাই এখানে খুব ঘন ঘন অবস্থান করছে। এই হচ্ছে বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা সমান্তরাল হয় না, তবে কখনোই পরস্পরকে ছেদ করে না। ছেদ না করা মানে সমান্তরাল বলা যেতে পারে এগুলো, ঠিক আছে। তাও অনেক সময় সমান্তরাল হয় না, কাছাকাছি অবস্থান করলেও এরা কিন্তু ছেদ করে না একে অপরকে। এগুলো হয়ে গেল সমষ্ণ রেখার বৈশিষ্ট্য। এর পরের যেটা রয়েছে পৃথিবীর তাপমণ্ডল, এটা তো অনেকেরই তোমাদের জানা আছে। পৃথিবীর তাপমণ্ডল 3টে রয়েছে। তাপমণ্ডলের ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা অনেক সময় 5 নম্বর দেয়, প্রজেক্টে দেয়, তাপমণ্ডলের ছবিটা বলে করতে, ঠিক আছে।
এখানে আছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। এই যে মাঝখানে মাঝখানে যেটা রয়েছে মানে এগুলো হচ্ছে আমি 37.5 ডিগ্রি উত্তর মানে কর্কটক্রান্তি রেখা। আমি জাস্ট নামগুলো লিখছি না, মানগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদেরকে তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে উত্তর উত্তর দিকে মানে কর্কটক্রান্তি, এটা হচ্ছে দক্ষিণ দিকে মকরক্রান্তি, এটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, তো এই অঞ্চলটাতে হচ্ছে 3টে তাপমণ্ডল রয়েছে, যেহেতু এই অঞ্চলে খুব বেশি গরম হয় এটাকে বলা হয় উষ্ণমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডলকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল, 3 ভাগ রয়েছে। তাপমণ্ডলে এটা হয়ে গেল সব থেকে, এটা হয়ে গেল উষ্ণমণ্ডল। উষ্ণ কি হয়, এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, প্রথমত এখানে পুরো লম্বভাবে পড়ছে এই জায়গাটাতে, প্রচুর গরম হয়, এখানে কোনো রকম ঋতু পরিবর্তন হয় না। হ্যাঁ, সারা বছর শুধু রোদ দেয় আর বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়, এটাই হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে সুমেরু। এখানে যে 37.5 ডিগ্রি সুমেরু বৃত্ত যেটাকে বলে, হ্যাঁ সুমেরু বৃত্ত প্রদেশীয় উত্তর দিকে, আর এটা হচ্ছে কুমের বৃত্ত প্রদেশীয়, এটা হয়ে গেল 37.5 ডিগ্রি দক্ষিণ। এটা সুমের বৃত্ত প্রদেশীয় থেকে কর্কটক্রান্তি যে অঞ্চলটা, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। এটা কি, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। এটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল। এটা হচ্ছে উত্তর দিকে আর এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল। ওকে, লাস্ট হচ্ছে একদম 90, এই 67.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি উত্তর, আর এদিকে হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। এই দুটো হচ্ছে হিমমণ্ডল। এটাও হিমমণ্ডল, প্রচুর ঠান্ডা থাকে। এটা হচ্ছে হিমমণ্ডল। কি হয় হিমমণ্ডলে, এখানে সূর্যালোক পুরো তির্যকভাবে পড়ে, ওই জন্য এখানে সূর্যালোক সেভাবে পৌঁছাতে পারে না, বরফ গলতে পারে না, প্রচুর ঠান্ডা থাকে, হিমাঙ্কের নিচে পুরাই তাপমাত্রা থাকে। এটা হচ্ছে 3টে বৈশিষ্ট্য। এটা কিন্তু 3 বা 5-এর জন্য আসতে পারে। এটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর তাপমণ্ডল বর্ণনা করো, এটা হচ্ছে প্রশ্ন আসবে। পৃথিবীর তাপমণ্ডল চিত্রসহ বলতে পারে। এটা কিন্তু 5 নাম্বারের জন্য মনে রাখবে, ইম্পর্টেন্ট। যাদের স্কুলে বলেছে 5, যাদের বলেছে 3, 3-এর জন্য তোমরা কিন্তু আলাদা করে ছবিও দিয়ে দিতে পারে, শুধু ছবিটা বলতে পারে, বা বলতে পারে যে শুধু বর্ণনা করো। ঠিক আছে, এটাও দিতে পারে। তাহলে এটা মোটামুটি চ্যাপ্টারটা শেষ। তোমরা একটু লাস্ট পোর্শনটা একটু দেখে নাও, কোথায় কি পড়তে হবে সেগুলো দেখো। এখানে এবারে আমরা দেখব, এখানে রয়েছে মিলিয়ে লেখো। এখানে এটা মেলাতে হবে তোমাদের, বায়ুর চাপ, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর গতিবেগ, এগুলো যন্ত্র দিয়ে দিয়েছে, তোমাদেরকে ম্যাচিং করতে হবে। ঠিক আছে, চাপ হচ্ছে ব্যারোমিটার, উষ্ণতা হচ্ছে থার্মোমিটার, আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার, আর গতিবেগ হচ্ছে অ্যানেমোমিটার। ঠিক আছে, তো এটা করে নিয়েছি। নেক্সট, এখানে বলছে যে আবহাওয়া সম্পর্কিত বিবৃতির পাশে, বিবৃতি মানে এই একটা লাইন, বিবৃতির পাশে এরকম মেঘের মতো সাইন দেবো, আর জলবায়ু সম্পর্কিত বিবৃতির পাশে এরকম একটা গাছের মতো সাইন দেবো। তাহলে আমি প্রথম লাইনটা কি বলছি, দার্জিলিংয়ে প্রায় সারা বছরই ঠান্ডা থাকে। এটা আবহাওয়া মনে হচ্ছে না জলবায়ু? আবহাওয়া তো খুব কম সময়ের জন্য অল্প জায়গার মধ্যে সীমিত থাকে, তাই না? আবহাওয়া আমরা 24 ঘন্টা 48 ঘন্টা এরকম জানতে পারি, কিন্তু যেটা সারা বছরই থাকে তার মানে ওটা ফিক্সড, গত 30-35 বছর ধরে সেটা ফিক্সড রয়েছে, তার মানে ওটা কী হবে, অবশ্যই সেটা জলবায়ু হবে। তাহলে আমরা কেমন সাইন দেবো, এই যে সাইনটা রয়েছে এই সাইনটা আমরা দিয়ে দিলাম। ওকে, খ নাম্বারে, আগামী 48 ঘন্টায় সুন্দরবনের ওপর দিয়ে প্রায় 60 কিমি বেগে ঝোড়ো বাতাস আসার পূর্বাভাস আছে। ব্যাস, এখানেই বলে দিয়েছে 48 ঘন্টায়। তো এখানে তোমরা ধরে নেবে যে 1-2 দিনের ব্যাপার, তাহলে এটা নিশ্চয়ই সবসময় ঝোড়ো বাতাসটা বয় না সুন্দরবনের ওপর দিয়ে। আগামী 24 ঘন্টায় মানে 2 ঘন্টার মধ্যে বলেছে, তার মানে এটা হবে জলবায়ু। তাহলে এটাতে আমরা মেঘ সাইনটা দিয়ে দেবো।
সাহারা মরুভূমিতে বহু বছর ধরেই খুব অল্প বৃষ্টিপাত হয়। আবার বলে দিয়েছি বহু বছর, মানে এটা এক দুদিনের ব্যাপার নয়, সারা বছর ধরে হয়েই আসছে অল্প বৃষ্টিপাত মরুভূমি অঞ্চলে। এটা হচ্ছে জলবায়ু। নেক্সট, গত 24 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টা মানে কম সময়ের জন্য, তার মানে অবশ্যই সেটা এখন বৃষ্টিপাত হয়েছে, তারপর রোদ ঝলমলে হবে পরিবেশ, এটা খুব সাময়িক, তার মানে এটা আবহাওয়া। নেক্সট, লাদাখে শীতকালে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যায়। সেটা মাত্র একদিনের জন্য, দুদিনের জন্য, এক বছরের জন্য নয়, অনেক বছর ধরে এরকম চলে আসছে। তাই এটাকে আমরা বলবো জলবায়ু। ওকে, তাহলে এগুলো আমাদের কমপ্লিট, জলবায়ু আর আবহাওয়া। এরপরে আমরা যেটা পড়লাম তোমাদের বোর্ডে, সেটা হচ্ছে আবহাওয়া, ওয়েদার ফোরকাস্ট। আবহাওয়া পূর্বাভাস বা ওয়েদার ফোরকাস্ট কী? তাহলে এটা আমরা লিখব, এই যে কৃত্রিম উপগ্রহ থেকে, এখান থেকে আমরা লিখব বিভিন্ন উপাদান সম্বন্ধে তথ্য সংগ্রহ করা হয়, মানচিত্র তৈরি করা হয়, এগুলো পাঠিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে আবহাওয়ার তথ্য। আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে তথ্য জানায়। আবহাওয়ার অফিসে আবহাওয়া কেমন হবে এটা জানে, তার একটা এক্সাম্পল দিয়েছি এখানে, ব্যাস এইটা লিখলেই যথেষ্ট। তোমরা যদি এইটা লেখো তার সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে, এইটা পুরোটা লিখলে তারপর তুমি বলবে যে একটা এক্সাম্পল হলো 38 ঘন্টা সুন্দরবনের উপর দিয়ে, এইটা ব্যাস এইটুকু লিখলেই হবে, এই লাইনটা না লিখলেও হবে এইটা। ওকে, এটা পড়বে যে কোথা থেকে আমরা আবহাওয়ার খবর জানতে পারি, আবহাওয়া অফিস থেকে জানতে পারি। ওকে, আচ্ছা, এরপরে এই দিকগুলো কিছু সেভাবে নেই এখানে। হ্যাঁ, এখানে অবশ্যই আছে, এখানটাতে, এখান থেকে দেখব। তাহলে পৃথিবী অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে? 66.5 ডিগ্রির সঙ্গে হেলে আছে। এটা একটা প্রশ্ন। পতন কোণ কাকে বলে? এইটা হচ্ছে পতন কোণ। গরমকালে সূর্যরশ্মি কেমনভাবে পড়ে? গরমকালে সূর্যরশ্মি সোজাভাবে পড়ে, তাই উষ্ণতা অনেক বেশি হয়। শীতকালে কেমনভাবে পড়ে? তির্যকভাবে পড়ে, এটা একটা পড়বো। কোনো অংশে যদি লম্বাভাবে পড়ে তাহলে কী হবে? বেশি গরম হবে, আর তির্যকভাবে পড়লে ততটা গরম হয় না। তার মানে তির্যকভাবে পড়লে যেখানে খুব ঠান্ডা থাকবে সেই সব জায়গাতে তির্যকভাবে পড়বে। এই জায়গাটা একটু রিডিং পড়বে, কনসেপ্ট বেস কোশ্চেন। ওকে, এরপরে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস কীভাবে হয়। এখানে ভূপৃষ্ঠে সূর্যের তাপ শোষণ করা হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমছে। কত কমছে সেই পরিমাণটা তোমাদের মুখস্থ করতে হবে, এইটাতে কমে যায়, এইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর এইটা হচ্ছে এইটুকু পড়বে, সমুদ্রের স্থান থেকে যত কাছে অবস্থিত প্রসার কম হবে, অর্থাৎ সমভাবাপন্ন প্রকৃতির হবে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, নেক্সট এইখানে যে ম্যাথসটা আছে এটা আমরা বোর্ডে অলরেডি করে নিয়েছি। ওকে, বোর্ডে তোমরা পুরোটা দেখো, এটা ডিটেলস করে দেওয়া আছে। এরপরে আরেকটা ম্যাথ আছে যেটা আমরা অলরেডি বোর্ডে করে নিয়েছি, এটা খুব ভালো করে বোর্ডে বোঝানো আছে। এরপর তোমাদের হচ্ছে সমষ্ণ রেখা। সমষ্ণ রেখার সংজ্ঞা করব আমরা। এই যে তিনটে রয়েছে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখান থেকে শূন্যস্থানও পেতে পারো, বৈশিষ্ট্যও বলতে পারে, সমান্তরালে ছেদ করে না এটাও সত্য মিথ্যা হিসেবে বলতে পারে। এবার হচ্ছে পৃথিবীর তাপমণ্ডল, এইটা কিন্তু 3 বা 5-এ তোমাদের আসতে পারে, 3 বা 5 নাম্বার, ঠিক আছে, এটা আমি বোর্ডে বলেছি। যদি বলে যে পৃথিবীর তাপমণ্ডল 3টি বর্ণনা করো, তাহলে তোমরা এই 3টে জাস্ট সবটা করে লিখবে, এটা পুরোটা করে লিখবে যদি শুধু বলে। আর যদি বলে চিত্রসহ, তখন তোমাদেরকে এই ছবিটা দিয়ে দিতে হবে। ছবিটা কিন্তু প্রত্যেকটা জিনিস থাকবে, মানে এখানে প্রত্যেকটার মান 0 ডিগ্রি, 23 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তর, এগুলোর কিন্তু প্রত্যেকটা মান থাকবে, এবং ভেতরে ভেতরে প্রত্যেকটা কোন মণ্ডল রয়েছে, কোন রেখার নাম, সেগুলো সব লিখবে এবং বড় করে আঁকবে। চিত্র যদি বলে তাহলে সেটা বড় করে আঁকবে, যদি চিত্র না বলে তাহলে এই 3টে লিখবে, ঠিক আছে। এটা হলো, আবার শুধুমাত্র ছবিও দিয়ে দিতে পারে, যে ছবিটি এঁকে দেখাও 5 নাম্বারের, এটাও দিতে পারে। তাহলে এইগুলো হলো তোমাদের এই চ্যাপ্টারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব। থ্যাংক ইউ।